মানবজাতির কলঙ্ক শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না বলেছেন মির্জা ফখরুল। দুর্নীতিমুক্ত দেশ প্রত্যাশা। মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে কাদের, আনিস, পলক সহ সাবেক ৯ মন্ত্রী। ১৫ অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা ডক্টর ইউনূসের। কারফিউ এবং দেখামাত্র গুলির নির্দেশনার সেই ২০ জুলাই আজ। এনবিআরে বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত আতঙ্ক। রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না। তিনি মানব জাতির কলঙ্ক। ভিন্ন মত থাকবেই, তাতে হতাশ হবার কিছু নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন, সবাইকে নিয়ে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চান তারা। আহমেদ সারওয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার। এতে অংশ নিয়ে বৃক্ষরোপণ পূর্ব সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একসময় জিয়ার মাজারে যেতে যাদের কাছ থেকে অনুমতি নিতে হতো, এখন তারা পলাতক। এটাই নিয়তি, কিন্তু দুঃখের বিষয় এগুলো কেউ মনে রাখে না। আমি গতকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে একজন মা, তিনি দীর্ঘক্ষণ ধরে আহাজারি করে কেঁদে কেটে একটা কথাই বলছিলেন, যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি এবং কেড়ে নিয়ে গেছে একটা নিদারুণ ভয়াবহ মর্মান্তিক পাশবিক ভাবে। তাকে গুলি করে মেরেছে, পড়ে গেছে, এরপর একটা ভ্যানের মধ্যে উঠিয়েছে। বেঁচে আছে না মরে গেছে সেটাও না দেখে আরো ৬-৭টা লাশের সঙ্গে তাকে পুড়িয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন, একটা স্বাধীন দেশের নাগরিক আমরা, সেই দেশের পুলিশ প্রশাসন যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে, তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে। কি নির্মম নৃশংস অমানবিক। এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। তিনি বলেন, নির্বাচনে যারাই দেশ পরিচালনার দায়িত্ব পাবে তাদের উচিত হবে শহীদদের পরিবারের পুনর্বাসন করা, না হলে জাতি ক্ষমা করবে না। নির্বাচন হবে, নির্বাচনে কে দায়িত্ব পাবে সেটা পরের কথা। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমি আজকেই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে বলবো যে আমরা দলের পক্ষ থেকে ফান্ড রেজ করব। সেই ফান্ডে আমরা এই সমস্ত পরিবারগুলোকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। আমরা বিশ্বাস করি আপনার ভিন্ন মত থাকবে, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যে আমরা একটা সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। পরে বিএনপি মহাসচিব জিয়া উদ্যানে কয়েকটি শহীদ পরিবারের সদস্যদের নিয়ে বৃক্ষরোপণ করেন। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের এক মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক, পলক সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট ১৫ অক্টোবর দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এই নির্দেশ দেন। সেই সাথে মানবতা বিরোধী আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ অক্টোবর। এছাড়াও আরও ৫টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে সকালে মানবতা বিরোধী অপরাধের ৭ মামলায় সাবেক এমপি, মন্ত্রী ও পুলিশ কর্মকর্তা সহ একযোগে ৩৯ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক সহ আরও বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তা।
ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে সাবেক এই মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার করা হয়। এদিন আদালতে কারাগারের ভেতরে হাসানুল হক ইনুর ভয়েস রেকর্ড করা অভিযোগ আদালতে তোলা হয়। তার অভিযোগ, এটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে। তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও 3 মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছেন এবং এই মামলায় কয়েকটি তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে বিভিন্নভাবে দাখিল হয়েছে। সেগুলো ফর্মাল চার্জের মাধ্যমে ট্রাইব্যুনালে অলরেডি বিচারের জন্য প্লেস করা হয়েছে। হ্যাঁ, যেহেতু মাননীয় ট্রাইব্যুনালে এরকম কোনো নির্দেশনা ওনার কাছে প্রদর্শিত না হওয়ায় ওনার শঙ্কা যে এটা অসৎ উদ্দেশ্যে হতে পারে ভয়েস রেকর্ডিং, এবং সেজন্য মাননীয় ট্রাইব্যুনাল আমাদেরকে নির্দেশনা দিয়েছে আপনারা লিখিতভাবে মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করেন। আমরা বিধি মোতাবেক মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করব। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেসামরিক প্রশাসনকে সহায়তায় অর্পিত দায়িত্ব পালনের জন্য তিনি সেনা সদস্যদের ধন্যবাদও জানিয়েছেন। ঢাকা সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করছে। সেই সাথে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রথম পর্বের পদোন্নতি পর্ষদে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর কর্মকর্তাদের পদোন্নতির সিদ্ধান্ত হবে। প্রধান উপদেষ্টা এক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে যোগ্য নেতৃত্ব প্রদানের সফল অফিসারদের পদোন্নতির জন্য নির্দেশনা দেন। সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে তিনি মন্তব্য করেন। বক্তব্যে তিনি 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সকল ছাত্র জনতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এর আগে সেনা সদরে পৌঁছলে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুট অ্যাট সাইট বা দেখা মাত্র গুলি চালানোর নির্দেশনায় 24-এর 20 জুলাই চলছিল কারফিউ। রাজপথে জনতার স্রোত ঠেকাতে সাধারণ ছুটির ঘোষণার পাশাপাশি মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। কিন্তু আওয়ামী লীগ সরকারের এসব হুমকিকে পরোয়া না করে দেশজুড়ে রাজপথে নেমেছিল ছাত্র জনতা। হত্যাকাণ্ড চালায় সরকার, নিহত হয় 26 জন। বাধ্য হয়ে ছাত্রদের সাথে বৈঠক করার কথা বলা হলেও শিক্ষার্থীরা সাড়া দেয়নি শেখ হাসিনার সেই আহ্বানে। আটক করা হয়েছিল আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে। গণ অভ্যুত্থানের 20 জুলাইয়ের দিনলিপি জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। কোটা সংস্কারের দাবিতে 2024 সালে শিক্ষার্থীদের আন্দোলনের 20 জুলাইয়ের সকালটা ছিল অন্যরকম। দেখা মাত্রই আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশনা ছিল হাসিনা সরকারের। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট অ্যাট সাইটও আছে। কারফিউ ও গুলির আতঙ্ককে পরাজিত করে সেদিন রাজপথ দখলে নেয় ছাত্র জনতা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও গুলিতে মারা যায় 26 জন। সরকারের গুলি ও দমনপীড়নে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন। রাজধানীর বেশিরভাগ এলাকার দখল নেয় আন্দোলনকারীরা। ঢাকার প্রবেশপথকে অবরুদ্ধ করে ফেলে ছাত্র জনতা। কারফিউ উপেক্ষা করে রাজপথে ব্যাপক উপস্থিতি ছিল আন্দোলনকারীদের। রাজপথের পাশাপাশি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও দখল নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। মেট্রো রেল সহ সরকারের বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী। কোথাও কোথাও ব্যবহার করা হয় হেলিকপ্টারও। আন্দোলনের মুখে ছাত্রদের সাথে সমঝোতার আগ্রহ দেখায় শেখ হাসিনা সরকার, কিন্তু বৈঠকে শিক্ষার্থীদের দেয়া 8 দফা আরও চাপে ফেলে আওয়ামী লীগ সরকারকে। কোটাকে ন্যূনতম মাত্রায় 5% এনে সংসদে আইন পাশ করতে হবে। কারফিউ চলমান রাখার পাশাপাশি আন্দোলন নিয়ন্ত্রণে রাজনৈতিক দলের নেতা ও আন্দোলনকারীদের আটক করা শুরু হয়।
শিক্ষার্থীদের আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য আমাদের সমন্বয়কদের নানা ধরনের এখানে প্রহসন এবং নাটক করা হচ্ছে। এখানে আমাকে গুম করা হয়েছিল। দিনভর সংঘর্ষ আন্দোলন চলমান রাখার ঘোষণা এবং 21 জুলাই কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশনার অপেক্ষা নিয়ে শেষ হয় 2024 সালের গণ অভ্যুত্থানের 20 জুলাই। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। উচ্চকক্ষ নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে। আগামী 2-3 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে কমিশন, জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 15তম দিনের আলোচনার সূচনায় তিনি কথা বলেন। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর আগ্রহ প্রশংসনীয়। আশা প্রকাশ করেন, নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র করা সম্ভব হবে। জানান, 31 জুলাইয়ের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোই লক্ষ্য। রোববারের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা চলছে। উচ্চকক্ষ বিষয়ক আলোচনায় আপনাদের পক্ষ থেকে কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশন বিষয়টি পর্যালোচনা করছে। আমরা আশা করেছিলাম যে এই সপ্তাহান্তে অর্থাৎ শুক্র শনিবারের আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জায়গায় এসে আপনাদের সামনে কমিশনের সিদ্ধান্তটা জানাতে পারব। কমিশন গত সপ্তাহান্তের এই বৈঠকগুলো এবং আজকেও সকালের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে এটি আরেকটু সময় নিয়ে বিবেচনা করা দরকার। আপনাদের বিভিন্ন অবস্থানগুলো আমরা আবার পর্যালোচনা করছি। গোপালগঞ্জে কারফিউ উঠিয়ে 144 ধারা জারি করেছে প্রশাসন। তবে 144 ধারার আওতামুক্ত এইচএসসি পরীক্ষার্থীরা। শনিবার রাত 10:30টায় 144 ধারা জারি করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। এর আগে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়। পরিস্থিতিতে নিয়ন্ত্রণ জারি করা হয় কারফিউ। এই ঘটনায় গুলিবিদ্ধ আরও একজন বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরিস্থিতি বিবেচনায় মাঝে মাঝে বিরতি দিয়ে কারফিউ অব্যাহত রাখে জেলা প্রশাসন। এছাড়া সংঘর্ষের ঘটনায় 4 মামলায় 3008 জনকে আসামি করা হচ্ছে। গ্রেফতার অন্তত 3 শতাধিক। প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসরেরা এখনও রয়ে গেছে। তাই 24-এর শহীদ পরিবারের সদস্যদের প্রাপ্ত সম্মানটুকু পায়নি, মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের সাথে আলাপের সময়ে তিনি একথা বলেন। এ সময় শহীদ পরিবারের সদস্যরা আর্থিক অসহায়ত্ব, নিরাপত্তাহীনতা, উপদেষ্টাদের কাছে গিয়ে সম্মানজনক সাড়া না পাওয়া সহ আরও বিভিন্ন অভিযোগ করেন। পরে দুপুর 12টায় রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপি নেতাকর্মীরা। সেখান থেকে কাপ্তাই হয়ে পথসভা শেষ করে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে পথসভা ও বিপ্লব উদ্যানে সমাবেশ করার কথা রয়েছে এনসিপির। বাধ্যতামূলক অবসর, দুদকের তদন্ত ও বরখাস্ত আতঙ্কে দিন কাটছে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের। আন্দোলনের বিষয়ে সরকারের কাছে ক্ষমা চেয়েও রেহাই মিলছে না অনেকের। এরই মধ্যে বরখাস্ত হয়েছেন প্রায় 30 জন কর্মচারী। আন্দোলনে জড়িতদের বেছে বেছে দুদকের তদন্ত ও বরখাস্তের সিদ্ধান্ত খুব একটা ভালো চোখে দেখছেন না বিশেষজ্ঞরা। বদলি ও বরখাস্তের ভয় আতঙ্ক প্রতিনিয়ত তাড়া করলে রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তারা। আরো জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। 1.5 মাসের আন্দোলনের জেরে গত 2 জুলাই চাকরি হারিয়েছেন এনবিআরের দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকা 3 সদস্য সহ শীর্ষ 4 কর্মকর্তা। বরখাস্ত হয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেয়া এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত মহাপরিচালক হাসান মোহাম্মদ তারেক রিকাবদার। দুদকের তদন্ত জালে আটকা পড়েছেন ঐক্য পরিষদের মহাসচিব সেহলা সিদ্দিকাও। সরকারের বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মঙ্গলবার 14 জন এবং গত বুধবার 9 কর্মচারীকে বরখাস্ত করা হয়। সবশেষ গেল বৃহস্পতিবারও 3 কর পরিদর্শকের বরখাস্তের আদেশে সই করেছেন এনবিআর চেয়ারম্যান। বরখাস্তের জন্য চেয়ারম্যানের টেবিলে রয়েছে আরও অনেকের নাম। এ নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের মাঝে। এই সংক্রান্ত উপদেষ্টা পরিষদের আহ্বায়ক জানিয়েছেন, সরকারের আস্থা হারানো কর্মচারীদের আশ্বস্ত করার কোনো সুযোগ নেই। এনবিআর কর্মকর্তারা কেউ তো শিশু না। তারা দেখলেন যে 1 বছর তাদেরকে অর্থ উপদেষ্টা বারবার এবং আমি এবং রিজওয়ানা আপা সহ আমরা মিটিং করে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছি। এখানে তো অভয় দেওয়ার কিছু নয়। এনবিআরের কর্মকর্তারা সরকারের আস্থা হারাইছেন।
আপনি যেটা বলছেন ঠিক তার উল্টা। এখন এনবিআর কর্মকর্তা তাদের আচরণের মাধ্যমে আস্থাটা ফিরিয়ে আনতে হবে। তবে এনবিআরের সাবেক সদস্য ও সাবেক এই সচিব মনে করেন আন্দোলনের নামে চরম বাড়াবাড়ি করেছেন কর্মচারীরা। তবে বেছে বেছে দুদকের তদন্ত বা বরখাস্তের ফল ভালো হবে না এমন মত তার। আমাদের যে কর রাজস্ব এটা কিন্তু মোট রাজস্বের 85%-এর বেশি, এবং এই কর রাজস্বটা প্রায় সম্পূর্ণভাবেই জাতীয় রাজস্ব বোর্ড আদায় করে। সেখানে যদি ভয় কাজ করে, সেখানে যদি আতঙ্ক কাজ করে, তাহলে এই কর আদায়ে রাজস্ব বৃদ্ধির যে লক্ষ্য এটা কিন্তু বিঘ্নিত হতে পারে, হওয়ার আশঙ্কা থাকে। সুতরাং আমার মনে হয় তাদের মধ্যে ভয় আতঙ্ক দূর করে আলোচনার মাধ্যমে সমাধান করে আমার মনে হয় এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা উচিত যাতে করে আমাদের পারস্পরিক আস্থা থাকে এবং তারা তাদের সমস্ত যে শক্তি এটা রাজস্ব আদায়ে ব্যয় করতে পারে। এনবিআরের কাজে গতি আনতে নীতি ও বাস্তবায়ন বিভাগ আলাদা করার পাশাপাশি আন্তঃক্যাডার দ্বন্দ্ব দূর করার তাগিদ দেন তিনি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। মানবজাতির কলঙ্ক শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না বলেছেন মির্জা ফখরুল। দুর্নীতিমুক্ত দেশ প্রত্যাশা। মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে কাদের, আনিস, পলক সহ সাবেক 9 মন্ত্রী। 15 অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা ডক্টর ইউনূসের। কারফিউ এবং দেখামাত্র গুলি নির্দেশনার সেই 20 জুলাই আজ। এনবিআরের বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত আতঙ্ক। রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।